সন্ধ্যার আকাশে ধীরে ধীরে নেমে আসছে আলোর শেষ বিন্দু। লঙ্কার রাজধানী কলম্বোর হৃদয় জুড়ে দাঁড়িয়ে থাকা আর প্রেমদাসা স্টেডিয়াম সেদিন যেন এক নতুন যুদ্ধের মঞ্চ। উপচে পড়া গ্যালারির শব্দব্রহ্ম জানান দিচ্ছে আজ এ শুধু একটা ম্যাচ নয়, আজকের এই লড়াই দুই ক্রিকেট সংস্কৃতির সম্মান রক্ষার লড়াই। মাঠের মাঝখানে দাঁড়িয়ে দুই দেশের দুই অধিনায়ক, টসের মুদ্রা ঘুরছে বাতাসে যেন ভাগ্যের চাকা। আর সেই ভাগ্য আজ ভারতের পক্ষে। টসে জিতেই ভারতের অধিনায়ক শান্ত মধুর স্বরে জানিয়ে দিলেন আজ আমরা প্রথমে ব্যাট করতে চলেছি। বন্ধুরা, ক্রিজের দিকে এগিয়ে আসছেন এমন দুই ব্যাটসম্যান যারা শুধুমাত্র ক্রিকেটার নন, যারা একটা যুগের প্রতিনিধি। এক প্রান্তে মুলতানের সুলতান বীরেন্দ্র সেহবাগ আর অন্য প্রান্তে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। বন্ধুরা, সৌম্য অনফিল্ডের ক্রিকেট ক্লাসিক্সে আজ আমরা আপনাদের শোনাতে চলেছি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত সেই ঐতিহাসিক ম্যাচের কাহিনী। বীরেন্দ্র সেহবাগ এবং যুবরাজ সিংয়ের বীরত্ব দেখে যে ম্যাচে মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছিল লঙ্কান ক্রিকেটাররা। বন্ধুরা, বীরেন্দ্র সেহবাগ এমন একজন ক্রিকেটার ছিলেন যার জীবনের মূল মন্ত্রই ছিল এটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তাই ইনিংসের প্রথম বল থেকেই লঙ্কান বোলারদের এক হাত নিলেন বীরেন্দ্র সেহবাগ। ইনিংসের দ্বিতীয় বলেই কোভার অঞ্চল দিয়ে একটা দেখার মতো দুর্ধর্ষ শট খেললেন বীরেন্দ্র সেহবাগ এবং গুলির গতিতে বল সোজা সীমানা পার করল। ইনিংসের প্রথম 4 রান। কিন্তু একটা প্রান্তে বীরেন্দ্র সেহবাগ সবই যখন ভীতির পরিবেশ তৈরি করতে শুরু করেছিলেন, ঠিক তখনই দ্বিতীয় ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে গেলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। বন্ধুরা, সচিন তেন্ডুলকার খুব ভালো করেই জানতেন যে বলটি নিঃসন্দেহে লেগ স্ট্যাম্প মিস করতে চলেছে। টিভিতে রিপ্লে দেখার পর কোটি কোটি ভারতবাসী তারাও নিশ্চিত হয় লিটল মাস্টারকে ভুলভাবে আউট দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, ক্রিকেটের সেই যুগে ডিআরএস অ্যাভেলেবেল ছিল না, তাই আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিলেও মাস্টার ব্লাস্টারকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। তেন্ডুলকারের পরে বীরেন্দ্র সেহবাগকে সঙ্গ দিতে মাঠে নামলেন গৌতম গম্ভীর। চতুর্থ ওভারের পঞ্চম বলে গৌতম গম্ভীর একটি অসাধারণ পুল শট খেলে বুঝিয়ে দিলেন আজ তিনি মাঠে কিছু করে দেখাতে এসেছেন। পঞ্চম ওভারের তৃতীয় বলটিতে গৌতম গম্ভীর আরও একটি ছবির মতো সুন্দর ফ্লিক করলেন আর বল আরও একবার লং লেগ অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে। এরপর পঞ্চম ওভারের পঞ্চম বলটিতে গৌতম গম্ভীর ঠিক সৌরভ গাঙ্গুলির মতো অসাধারণ একটা ক্লাসিক কভার ড্রাইভ খেলেন এবং বল সোজা সীমানার ওপারে। 5 ওভার শেষে ভারতীয় দলের স্কোর 1 উইকেটের বিনিময়ে 29 রান। ষষ্ঠ ওভারের প্রথম বলটিতেই মুলতান কি সুলতান বীরেন্দ্র সেহবাগ অসাধারণ একটি কভার ড্রাইভ করলেন এবং বল বিদ্যুৎ গতিতে সীমানা পার করল। সপ্তম ওভারের প্রথম বলটিতেই গৌতম গম্ভীর আরও একবার অন সাইডে একটা অসাধারণ দৃষ্টিনন্দন শট খেললেন এবং বল আরও একবার সীমানা পার করল। এর মাঝেই কুলাসেখারা মাঠের মাঝে বীরেন্দ্র সেহবাগকে অপমান করলেন এবং যার প্রতিদান স্বরূপ সপ্তম ওভারে কুলাসেখারা বল করতে আসতেই দিল্লির ছোটে নবাব কুলাসেখারার বলে অসাধারণ একটা ড্রাইভ করলেন এবং কুলাসেখারার বল সীমানার বাইরে বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল আরও একটি 4। অষ্টম ওভারে এসে প্রথমবারের জন্য অন সাইডে শট খেললেন বীরেন্দ্র সেহবাগ এবং বল সোজা বিদ্যুতের গতিতে সীমানা পার করল। সেহবাগ এবং গম্ভীরের মধ্যে এইভাবে যখন একটা পার্টনারশিপ ধীরে ধীরে গড়ে উঠছিল, ঠিক তখনই 10ম ওভারে থার্ড ম্যানের দিকে গাইড করতে গিয়ে আউট হয়ে গেলেন গৌতম গম্ভীর। বন্ধুরা, 62 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল তাদের 2 নম্বর উইকেটটা হারালো। 28 বল থেকে 27 রানের একটা ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন গৌতম গম্ভীর। গম্ভীরের পরে সেহবাগকে সঙ্গ দিতে মাঠে নামলেন দ্য কিং যুবরাজ সিং। বন্ধুরা, যুবরাজ সিং সবে সবে ক্রিজে এসেছিলেন, তাই সেট হতে একটু সময় নিচ্ছিলেন, কিন্তু বীরেন্দ্র সেহবাগ অন্য প্রান্তে দাঁড়িয়ে একটার পর একটা বলকে গ্লোরিয়াস ড্রাইভ করে পাঠিয়ে দিচ্ছিলেন সীমানার ওপারে। প্রাথমিক জড়তা কাটিয়ে 12 ওভারের চতুর্থ বলটিতেই একটা গ্লোরিয়াস কভার ড্রাইভ করলেন যুবরাজ সিং। বন্ধুরা, যুবরাজ সিং যখন ব্যাটিং করতেন সারা পৃথিবী মুগ্ধ নয়নে যুবরাজ সিং এর ব্যাটিং তরিয়ে তরিয়ে উপভোগ করত। 12তম ওভারের প্রথম বলটিতেই বীরেন্দ্র সেহবাগ আরও একবার অসাধারণ ড্রাইভ করে বল পাঠিয়ে দিলেন সীমানার ওপারে। এরপর 13তম ওভারের প্রথম বলটিতেই বীরেন্দ্র সেহবাগ অন সাইডে একটা অসাধারণ ড্রাইভ করলেন। শট খেলা মাত্রই দুই ভারতীয় ব্যাটসম্যান প্রথমে 1 রান, তারপরে 2 রান এবং 3 রানের জন্য দৌড় শুরু করলেন,
কিন্তু বীরেন্দ্র সেহবাগ 3 রান কমপ্লিট করার আগেই লঙ্কান ফিল্ডাররা বীরেন্দ্র সেহবাগকে রান আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 81 রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে চলেছেন বীরেন্দ্র সেহবাগ। মাত্র 26 বল থেকে 42 রান কন্ট্রিবিউট করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে চললেন বীরেন্দ্র সেহবাগ। সেহবাগের পরে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে মাঠে নামলেন সুরেশ রায়না। বন্ধুরা, দুই তরুণ ক্রিকেটার যুবরাজ সিং এবং সুরেশ রায়না তাদের কাঁধেই ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব। 15তম ওভারের প্রথম বলটিতেই যুবরাজ সিং অন সাইডে একটা গোলার মতো শট খেললেন এবং বল বিদ্যুতের গতিতে সীমানা পার করল। 18তম ওভারের প্রথম বলটিতেই যুবরাজ সিং এমন একটি ক্লাসিক্যাল ড্রাইভ খেললেন যা মাঠের মধ্যে একটা ক্যানভাসের জন্ম দিল এবং যুবরাজ সিং তুলির টানে বোলারের ঠিক পাশ দিয়ে বলটিকে পাঠিয়ে দিলেন একদম সীমানার বাইরে। 18তম ওভারেই ভারতীয় ক্রিকেট দল 100 রানের গন্ডি পেরিয়ে গেল 3 উইকেটের বিনিময়ে। বন্ধুরা, ঠিক এই সময় প্রথমবারের জন্য এই ম্যাচে জীবনদান পেলেন যুবরাজ সিং। জীবনদান পেয়েই যুবরাজ সিং আবার নতুন করে নিজের ইনিংসটাকে বিল্ড আপ করতে শুরু করলেন। যুবরাজের একটার পর একটা শট আছড়ে পড়তে শুরু করলো স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে। বন্ধুরা, আজ আর লঙ্কান বোলারদের নিস্তার নেই। লঙ্কান বোলারদের আজকে কঠিন পরীক্ষা নিতে চলেছেন যুবরাজ সিং। লঙ্কান বোলাররা একটার পর একটা বল করছেন আর যুবরাজ সিং সুযোগ বুঝেই বলগুলোকে ড্রাইভ করে পাঠিয়ে দিচ্ছেন সীমানার ওপারে, একটার পর একটা বাউন্ডারি। বন্ধুরা, যুবরাজ সিং এবং সুরেশ রায়নার এই জুটি ভারতীয় ক্রিকেট দলকে ধীরে ধীরে নির্ভরতার পথে এগিয়ে নিয়ে চলল। বন্ধুরা, 27তম ওভারে সুরেশ রায়না আরও একবার হাওয়াই অভিযান করলেন এবং মিড উইকেট অঞ্চল দিয়ে বলকে উড়িয়ে একদম স্ট্যান্ডে নিয়ে গিয়ে ফেললেন। দুই তরুণ ব্যাটসম্যানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ভারতীয় ক্রিকেট দল 27 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 150 রানে পৌঁছে গিয়েছিল। এরপর 29তম ওভারের শেষ বলটিতে মুতাইয়া মুরলীধরনের বলে যুবরাজ সিং কোফার অঞ্চল দিয়ে ছবির মতো এই শটটি খেললেন এবং বল সোজা বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। বন্ধুরা, এই চারের সঙ্গে সঙ্গেই চাপের মুখে ব্যাট করতে নামা যুবরাজ সিং তার কেরিয়ারের আরও একটি হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন লঙ্কার বিপক্ষে। তবে দুই ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে যখন একটা সলিড পার্টনারশিপ গড়ে উঠছিল, ঠিক সেই সময় 32তম ওভারে সুরেশ রায়না হঠাৎ করেই আউট হয়ে গেলেন। সুরেশ রায়নার পরে যুবরাজ সিংকে সঙ্গ দিতে এবার মাঠে নামলেন দ্য ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। যুবরাজ সিং তখনও পর্যন্ত একটা প্রান্তে তার বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেই চলেছেন এবং সুযোগ পেলেই বল পাঠিয়ে দিচ্ছেন সীমানার ওপারে। বন্ধুরা, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স ভারতীয় ক্রিকেটের এই মূল মন্ত্রটি ওই সময় থেকেই ভারতীয় ক্রিকেটের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। যুবরাজ সিং যখন ধীরে ধীরে একটা বড় স্কোরের দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই আরও একবার ভুল আম্পায়ারিং এর শিকার হলেন যুবরাজ সিং। বন্ধুরা, সচিন তেন্ডুলকারের মতো যুবরাজ সিংকেও এই ম্যাচে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হতে হলো। ক্রিজের মধ্যে দাঁড়িয়ে যুবরাজ সিং বারবার দেখাচ্ছিলেন তিনি প্রথমে ব্যাটে খেলেছেন, তারপরে বল তার পায়ে লেগেছে, কিন্তু ততক্ষণে আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দিয়েছেন যুবরাজ সিং আউট। 180 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল 5 নম্বর উইকেটটাও হারালো। 66 রানের একটা অনবদ্য ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে চলেছেন যুবরাজ সিং। যুবরাজের পরে মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গ দিতে এবার মাঠে নামলেন ইউসুফ পাঠান। মাঠে নেমেই লং অফ অঞ্চল দিয়ে একটা দুর্দান্ত বাউন্ডারি মেরে ইউসুফ পাঠান জানিয়ে দিলেন তিনিও ব্যাট করতে জানেন। পরের ওভারেই আরও একবার দর্শনীয় একটা পুল শট খেলে আরও একবার বলকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ইউসুফ পাঠান। কিন্তু বন্ধুরা, সেদিন দুর্ভাগ্য তারা করছিল ভারতীয় ক্রিকেট দলকে। ইউসুফ পাঠান এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে যখন একটা পার্টনারশিপ গড়ে উঠছিল, ঠিক তখনই 42তম ওভারে একটা রান চুরি করতে গিয়ে রান আউট হয়ে গেলেন ইউসুফ পাঠান। 219 রানের মাথায় ষষ্ঠ উইকেটটাও হারালো টিম ইন্ডিয়া। পাঠানের পরে ভারতকে এগিয়ে নিয়ে যেতে মাঠে নামলেন জাহির খান। বন্ধুরা, জাহির খান টেলেন্ডার হলেও মাঝে সাঝে খুব ভালো ব্যাটিং করে দিতে পারতেন, তাই সবাই আশা করছিল জাহির খান মহেন্দ্র সিং ধোনিকে ঠিকঠাক মতো সঙ্গ দিতে পারবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লেগ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বল গ্লান্স করতে গিয়ে আউট হয়ে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বন্ধুরা, শেষমেশ ওই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল 9 উইকেট হারিয়ে নির্ধারিত 50 ওভারে 256 রানে তাদের ইনিংস কমপ্লিট করে। অর্থাৎ লঙ্কান বাহিনীকে এই ম্যাচ জিততে হলে নির্ধারিত 50 ওভার থেকে 257 রান সংগ্রহ করতে হবে। লঙ্কার দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপের সামনে যদিও এটা খুব বেশি রানের টার্গেট ছিল না, তবুও সবাই আশা করছিলেন আজ অন্তত ভারতীয় বোলাররা কিছু একটা করে দেখাবে। লঙ্কান ইনিংসের 3 নম্বর ওভারেই জাহির খানের বলে আউট হয়ে গেলেন তিলকরত্নে দিলশান। এরপর 7ম ওভারে লঙ্কান দলের স্কোর যখন 33 রান, তখন ইশান্ত শর্মার বলে লফটেড শট খেলতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে আউট হয়ে গেলেন সনত জয়সূর্যা। পাওয়ার প্লের ইনিশিয়াল ওভারগুলোতে দুর্দান্ত শুরু করেছে ভারতীয় বোলাররা। 256 রান ডিফেন্ড করতে হলে লঙ্কান দলকে অল আউট করতেই হবে এবং তাই প্রথম থেকেই এগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে বল করছিলেন ভারতীয় বোলাররা। 8ম ওভারে লঙ্কার স্কোর যখন মাত্র 36 রান, ভয়ঙ্কর লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে একদম বোকা বানিয়ে স্লিপ অঞ্চলে আউট করে দিলেন প্রবীণ কুমার। বন্ধুরা, ভারতীয় বোলারদের এগ্রেসিভ বোলিংয়ে লঙ্কান ক্রিকেট দল যখন ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছে, ঠিক তখনই স্টেডিয়াম থেকে পাথর ছুঁড়ে আহত করার চেষ্টা করা হলো ইশান্ত শর্মাকে। লঙ্কান দর্শকদের এমন আচরণ দেখে মহেন্দ্র সিং ধোনি এবং পুরো টিম ইন্ডিয়া একদম তাজ্জব বনে গেল। এই দেখুন সেই পাথরখণ্ড যা দিয়ে আহত করা হয়েছিল ইশান্ত শর্মাকে। বন্ধুরা, 35তম ওভারে এসে ভারতীয় ক্রিকেট দল লঙ্কান দলের 100 রানের একটা অসাধারণ পার্টনারশিপ ব্রেক করে লঙ্কান দলের 4র্থ উইকেটটা তুলে নিয়েছিল। এরপর জাহির খান, প্রবীণ কুমার এবং ইশান্ত শর্মা 3 জনে মিলে এমনভাবে নিয়ন্ত্রিত বোলিং শুরু করলেন যে লঙ্কান ব্যাটসম্যানরা একের পর এক ভারতীয় বোলারদের পাতা ফাঁদে বন্দী হতে বাধ্য হলেন। বন্ধুরা, এই ম্যাচে শেষ 13 বল থেকে 21 রান সংগ্রহ করতে হতো লঙ্কান ব্যাটারদের, কিন্তু 49তম ওভারে ইশান্ত শর্মার একটা দুর্দান্ত আউট সুইংয়ে পুরো কুপোকাত হয়ে গেলেন জামিন ডাভাস। মহেন্দ্র সিং ধোনির হাতে বন্দী হলেন জামিন ডাভাস, আর লঙ্কান ক্রিকেট দল তাদের 9 নম্বর উইকেটটাও হারালো। এরপর 50তম ওভারে লঙ্কান দলের স্কোর যখন 241 রান, তখন আরও একবার নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন লঙ্কান ব্যাটাররা। অর্থাৎ 241 রানে অল আউট হয়ে গিয়েছে লঙ্কান ক্রিকেট দল। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দল লো স্কোরিং এই ম্যাচটিতে অসাধারণ বোলিং এবং ফিল্ডিং করে লঙ্কান ক্রিকেট দলকে শেষমেশ 15 রানে পরাজিত করে।